পরিযান 17। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতা সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের করলপ। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল। মাথা তুলে সায়েরকে দেখে নিল সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরী হাতে আরেকটু জোরে দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল পরীর। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতে ঘুম ভেঙেছে। একইভাবে সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের। এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরী সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর। কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ করে সে বলে উঠল, এমন করছেন কেন পরিজান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরও শক্ত করে সায়ের। আমি এবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছিলাম। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতে সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসায় নাকি কাঁদায়। ভালোবাসার চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব, সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায় জীবনে অনেকগুলো খণ্ডে বিভক্ত। কোন খণ্ডে কোন জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়। পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতা পশ্চা সাজিয়ে মান হৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়, তখন সুখের কান্নায় আবেগপ্লুত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়াই একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আটতে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরীকে উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পড়ি শূন্যতা অনুভব করে। এটা যে তার স্বামীর জন্য। আজ থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পড়ি। কিছু অপেক্ষা অন্তত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুফুর সাথে কাজকর্ম আর গল্প করে সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরী। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হলে চামিলি এলো। পরীকে দেখে বলল, নতুন ভাবি নাইতে যাও? পরী হেসে বলল, হ্যাঁ। ও আমাগো লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমায়। তোমার ভাই যেতে বারণ করছে। আরে ভাবি, পুকুরে কেউ যায় না। আমাকে ঘরের পিছনের পুকুরটা আমার বাড়ির মানুষ যাই খালি। আব্বার কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পর। আহো তুমি আর আমি যাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসলো পড়ি। তারও ইচ্ছে পুকুরে সাঁতার কাটবে, কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না। খুশি না পরীকে একবার পুকুরে যেতে বলে। শাশুড়ির কথায় কি আছে তা দেখতে হবে না? পরি ভাবলো, সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পাইনি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছনে পিছনে গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিকে ঝোপঝাড়, কলা গাছ আর কলা গাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে আসা ছাড়ার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসল সেরেছে। পরিয়া চামেলিকে থেকে অবাক হলো সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? শেহারান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়া বাইরে যাইতে? আমাকে পুকুরে তো কেউ আহে না আপা, হেরা লইয়া নিয়ে আইলাম। চম্পা ভালো লাগলো না চামেলির জবাব। পরি বেশ বুঝতে পারলো যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলল না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বাঁধানো হয়েছে। বহুদিন পানিতে ডুব থাকার কারণে গাছ দুটোতে শ্যাওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটল না সে, তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়ে খোঁজো, পাইয়া যাইবা। আমরা কতবার সাবান হারাইছে, হাত রাইলে পাওয়া যাবে, ডুব দাও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামলো। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়। সাবান না পেয়ে পনি পাড়ের উপর এসে বড় করে দম ছাড়লো। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং সায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গাট্টু দেওয়া তার লুঙ্গিটা।
মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে সায়ের। সাহসী পরী স্বামীর ভয়ে ঢোক গিলল। সায়ের পরীকে বারবার যেতে নিষেধ করে দিয়েছে। সায়ের বাড়ি না থাকলে তো একেবারে পরীর বাইরে যাওয়া নিষেধ। সায়েরের হাতে একটা ছোট লাঠি দেখে পরী আরও ঘাবড়ে গেল। মারবে নাকি? সায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে রাখেন নেই, তাই না? না মানে? আসলে আজকে এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এমন কথা দেওয়া হচ্ছে? পরী করুণ সুরে বলল, মাপ চাইছি, আর হবে না, উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আপনি একটু দেখুন না খুঁজে। পরী অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামলো, ডুব দিয়ে মুহূর্তে সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরীর মুখে হাসি ফুটলো। সায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনো পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারোর সাথে বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয় কিসের আছে মালি সাহেব? সায়ের পরীর হাতটা ধরে কাছে টেনে নিল। আমার একটিমাত্র পরিজন। আমি চাই না যে আমি ছাড়া পরিজনের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো। আপনার হাতে রাত্রি দেখে ভাবলাম মারবেন বুঝে আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না? লাঠি দিয়ে মেরে কাঁদাবো? পরী মৃদু রাগ নিয়ে বলল, কি? সাহের হাসলো। অতঃপর পরীকে নিজ আলিঙ্গন নিয়ে বলল, ভালোবেসে কুল পাইবে না, আবারও মারবো। পাড় থেকে চামেলির গলা শোনা হলো, আরে শেহরেন ভাই, তোমার এখন ওঠো নাই, ঠান্ডা লাগবে যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের, কিন্তু চামেলি ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছু বুঝলো না। সায়েরের ধমকে চামেলি বলে উঠল, তোর মার খেয়ে হয়নি, দাঁড়া, এবার আসতেছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে সায়ের পুকুর ঘাটে এসে চামেলিকে দুঘা লাগিয়েছে পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে যখন দেখলো ঘরে পরী নেই, তখন ফুপুকে জিজ্ঞাসা করলো। সায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়ে বাড়ি ফিরে এলো সায়ের। আজকে ভালোই ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়লো পরীর। মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। সায়ের সেই চেষ্টাই করেছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরীর। সে সায়েরের কাছে জিজ্ঞাসা করছে, আপনি আজ চলে এলেন যে? বলে গেলে তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান, পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটু মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষ তো তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায়। সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতে খুশি না এসে ঘরে ঢুকলো। মুখটা বিকৃত করে সায়ের শুয়ে গেল। তাকে আবারও আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যায়। বেশিক্ষণ থাকলো না সায়ের। দুপুরের খাবার শেষ করে সে চলে গেল। পরবর্তী সময়টুকু সায়েরের জন্য সে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই, অভ্যাসের মতো পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তে খুশি হলো পরী। দ্রুত দরজা খুলতে গিয়ে থেমে গেল। সায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলে যাতে সে দরজা না খুলে। তাই পরী থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে। তাই সে জিজ্ঞাসা করলো, কে? অপর থেকে কোনো জবাব না পেয়ে পরী বুঝে গেল সায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো পরী। কয়েক মুহূর্তে দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরী ভাবল বোধহয় সায়ের এসেছে তাকে পরীক্ষা করতে, তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞাসা করলো, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো, মোটা কণ্ঠস্বর একজন পুরুষ বলে উঠল, শেহরান ভাই আসছে? চমকে গেল পরী। সত্যিই তো সায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরী জানে এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তেই যথেষ্ট। পরী দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেন নেই, আপনি চলে যান। গেল না লোকটা। ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি, আমি হইলাম পলাশ, আপনার দেবর। দরজাটা একটু খোলেন, আপনার লগে সাক্ষাৎ করতে আইলাম। পরী জানে না আদৌ কোনো দেওর আছে কি না। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরী বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আসবেন, আপাতত যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগলো। পরী জবাব দিতে দিতে হয়রান, হাল ছেড়ে পালঙ্কে বসে রাখলো। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদে আবার দরজায় কড়া নাড়ল কেউ। পরী বিরক্ত হয়ে বলল, নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবারও এসেছে। সে রেগে বলল, এত ঘাটতারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবার গলার আওয়াজ পরিচিত পরীর। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরী দ্রুত দরজা খুলে দিল। সায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। সায়ের এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়েছে। পরী তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে।
ভেতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেনি। সায়ের কপাল কুঁচকে এলো, চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে? আপনি চেনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ। ভালো ছেলেও। পরি মাথা নাড়ালো। সায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন, আর খারাপ ছেলেদের কথা তো বাদেই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন, আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরীর হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস। কেন যেন নেশা ধরে যায় পরীর। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতে মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। শায়েরের চোখে চোখ রেখে পরি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সব কিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি, যা কখনো পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসি থেকে চোখ ফেরানো যায় না, সে হাসি মারাত্মক সুন্দর, যা সামনে পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সব কিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর, শুধুই সুন্দর? হাসলো সায়ের। এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে। সায়ের সপ্তবর্ণে সেই উত্তর দিয়েছিল, কিন্তু এবার সে কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতো আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর হয় তখনই যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। সায়ের মতে পুরুষ সুন্দর হয় না, চেহারায় মাধুর্য থাকলে মনটা মাধুর্যময় থাকে। নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসার দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবার এসেছে। দরজায় দিয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে সায়েরকে ডাকবে কিনা। এর মধ্যে খুশিনা চলে এসলো। চুলার ছাই ফেলে ভোরে সে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সময় দেখলো পলাশ সায়েরের ঘরের সামনে দাঁড়িয়ে কী যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বলল, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এহেনে কি করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাল রাতে আইলাম, নতুনভাবে দরজা খুললো না, হেল লইগে এখন আইলাম। হেরাম মনে হয় ঘুমাইতেছে। ঘুমাইব না তা কী করবো? তোর মতো বলদের লাহান ঘুরবো? এহেনে আইসোস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুবু। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড়গড় করে বলে দেয়। তাই সে বলে, মায়ে কইল শেহরান ভাই নাকি বিয়ে করছে, বউ নাকি আমাকে চম্পার থেকে মেলা সুন্দর, হেল লইগে দেখতে এলাম। এই বলত তো বিয়ারে কেউ বউ দেয় না এহেনে, যা সর। আর তোরে শেহরানের বউ দেখতে দিব না। কেন দিবা না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশিনা রেগে আরও দুই কথা শুনিয়ে দিল। দুজনের চেঁচামেচিতে সায়ের পরই দুজনে জেগে উঠল। সায়ের দরজা খুলে বের হয়ে পলাশ সেদিকে তাকিয়ে বলে, শেহরান ভাই উঠে পড়ছো? নতুনভাবে উঠছে কই দেখি। শেহরানের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য আর হলো না। তা সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল তোমার নাকি বউ দেখতে দিবা না কেন? সেটা তোর মাও ভালো করে জানে। যা গিয়ে জিজ্ঞাসা কর। এখন আর এখান থেকে না গেলে কানের নিচে মারবো। পলাশ পরিমরি করে দৌড় মারল। বয়সে চম্পা ছোট এবং চামেলির বড়। বয়স বেশি না, তবে বুদ্ধি কম। সে যা বলে তাই করে। শুধু মিষ্টি খাওয়ানোর লোভ দেখালেই হলো। বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে, মেয়েরা যেখানে জামাকাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরেনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরেনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুব ভালো একজন লোক। সায়ের গ্রামে খুব একটা আসতেন না, তবুও সায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তিনি স্বেচ্ছায় সায়েরকে কাজে নিয়েছেন। সায়েরের কাজ হলো মালপত্র হিসেব রাখা, প্রতিদিনের মতো মালপত্র আসছে যাচ্ছে তা লিখে রাখা। লোকজনের নানান ধরনের পরামর্শ ও দিয়ে থাকেন। সায়েরের কাজে আগ্রহ থেকে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এখন জামাই তিনি যে পেয়েছেন সে ব্যবসায় কিছুই বুঝে না। অবশেষে সায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। সায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসলো। সায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালো আছি। তুমি এসে বড় উপকার করলে।
আমি জেনে শুনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামে থাকবে। জি চাচা, আপনাদের দোয়ায় আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছে, হয়তো তিনি কিছু বলতে চান। শাহেদ তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কিছু বলতে চাইলে নির্ভয়ে বলুন। আসলে শেহরান, বড়ই দুঃখে আমি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতেছি ছোটো মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিব, যাতে ছোটো জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো? আপনি চাইলে আমি খুঁজে বের করতে পারবো। বাবা শেহরান, এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে। শাহেদ চমকালো, ও আগেই কিছু একটা আন্দাজ করছিল। তাই অন্তত বিনয়ের শেষে বলতে লাগলো, চাচা আপনি হয়তো জানেন না, অবশ্য আমার বাড়ির আশেপাশে মানুষ শুধু জানে আমি বিবাহিত, সেজন্য আপনি হয়তো জানেন না, আমাকে ক্ষমা করবেন। ইলিয়াস আলী চমকে উঠলেন, সাথে হতাশাগ্রস্ত হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনে বলে ফেলেছি, কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে, তোমাদের দাওয়াত রইল। না আসলে আমি বেজার হব। শায়ের হেসে সম্মতি দিল, সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়ি। ইলিয়াস চলে গেলে শায়ের নিজের কাজে মন দিল। কাজের সময়টা যেন কাটেই না, অথচ পরীর সাথে কাটানো সময় যেন দ্রুত চলে যায়। দুপুর হতে ফিরে এলো শায়ের। পরীকে তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে। শায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করলো। পরী পিছনে ফিরে শায়েরকে দেখে সেদিকে এগিয়ে গেল। শায়েরের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল শায়েরের দিকে এগিয়ে দিলে বলল, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিল শায়েরকে নিয়ে ঘরে। হাত পাখা এনে শায়েরকে বাতাস করতে করতে বলল, রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলে পারেন? আমি রোজ দুপুরে না এসে পারতাম। কেন আসি জানেন? পরী না সূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচেয়ে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন আপনাকে স্নিগ্ধ লাগে। পাখা ঘুরিয়ে থেমে যায় পরী। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে থাকে শায়েরের পানে। শায়ের বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে, সেজন্য এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর। পরী খেয়াল করলো তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে। শায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগে তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করলো পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তে শায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কী হয়েছে তা দেখার জন্য শায়ের বাইরে এলো। দেখলো উঠোনে এক বড়সড় নারকেল পড়েছে। এটা সম্ভবত চালের উপর পড়েছে। তখন নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে উঠল, শেরেন ভাই সরেন, নাহলে আপনার মাথায় পড়ব। পরিযান পর্ব 17। পুরো গল্পটা আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।